যুদ্ধবিরতির মধ্যেও গাজায় একের পর এক ইসরায়েলি হামলা, নিহত ৫, পর্যাপ্ত ত্রাণের অভাবে মানবিক বিপর্যয় চরমে, নগদ অর্থ না থাকায় বেড়েছে অস্বাভাবিক মুনাফা বাণিজ্য। ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কে রুশ হামলা জোরদার, ১১ সেনা নিহতের দাবি, প্রতিরক্ষা জোরদার, কিয়েভের বিশেষ বাহিনী মোতায়েন। ভেনেজুয়েলা উপকূলের কাছে ১৬,০০০ সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মাদক চোরাচালান বন্ধে পদক্ষেপ, দাবি হোয়াইট হাউসের। যুদ্ধ বাঁধানোর চেষ্টা চলছে, অভিযোগ মাদুরোর। আফগানিস্তানের সঙ্গে সংঘাতের ২১ দিন পর তোরখাম সীমান্ত খুলে দিল পাকিস্তান। আটকে পড়া শরণার্থী পারাপারের সিদ্ধান্ত। বৃহস্পতিবার যুদ্ধবিরতি নিয়ে ফের দুপক্ষের বৈঠক। এবং ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে চলন্ত ট্রেনে ভয়াবহ ছুরি হামলা, আহত অন্তত ১০, আশঙ্কাজনক অবস্থা ৯ জনের। ২ সন্দেহভাজনকে আটক, চলছে তদন্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। তাদের আক্রমণে আরও ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। টানা ৫ম দিনের মতো আকাশ ও স্থল হামলায় কেঁপে ওঠে খান ইউনিস ও উত্তর গাজা। অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে ইসরায়েল মাত্র ২৪% সহায়তা ঢুকতে দিয়েছে গাজায়। পরিস্থিতি মানবিক বিপর্যয়ের নতুন স্তরে পৌঁছেছে বলে জানায় গাজার প্রশাসন। এদিকে ব্যাংকে নগদ অর্থ না থাকায় উপত্যকার বাজারে চলছে অস্বাভাবিক মুনাফা বাণিজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি অবশেষে ঠুনকো প্রমাণিত হলো। চুক্তি অমান্য করে ৫ম দিনের মতো শনিবার ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন নিহত হন। স্থানীয় সূত্র বলছে, দিনের বেশিরভাগ সময় জুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চলেছে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায়। গাজা সিভিল ডিফেন্স জানায়, ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত ২২ জনের মরদেহ উদ্ধার করেন। গাজা সরকার জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে, যা চুক্তি অনুযায়ী নির্ধারিত ট্রাকের মাত্র ২৪%। অক্টোবরের ১০ থেকে ৩১ তারিখ পর্যন্ত মোট ৩,২০৩টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে ৮৪টি ডিজেল ও ৩১টি রান্নার গ্যাস বহন করছিল। গাজা প্রশাসন এই অবরোধকে মানবিক অপরাধ হিসেবে অভিহিত করে। গাজার পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েছে। নাবলুসের দক্ষিণে তাল শহরে ৩ ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়। ক্যালকেলিয়ার পূর্বে ফারাতা শহরে জ্বালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি। এদিকে তলকারিম ও হেব্রনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এসব হামলা যুদ্ধবিরতি শর্তের সরাসরি লঙ্ঘন। এদিকে যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট। ব্যাংক খুললেও সেখানে নেই নগদ অর্থ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে ২০ থেকে ৪০% পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে, যার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র। সামান্য অর্থ তুলতেও দিতে হচ্ছে মোটা কমিশন, ফলে মানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে ইরান কোনো দর কষাকষিতে রাজি নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া ইসরায়েল থেকে ভবিষ্যতে কোনো হামলা হলে এর পরিমাণ ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরানে মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় কিছুটা ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি তেহরানের। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে পারমাণবিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনা চলাকালীন গেল জুন মাসে তেহরানে হামলা চালায় ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা আলোচনা পুরোপুরি ভেস্তে যায়। এর ফলাফল হিসেবে একদিকে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়, অন্যদিকে তেহরান পুরোদমে তাদের পারমাণবিক কার্যকলাপ পরিচালনা করতে থাকে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থামাবে না তেহরান। এই নিয়ে কোনো সমঝোতা করতে ইচ্ছুক নয় বলে সাফ জানিয়েছেন তিনি। এছাড়া ক্ষেপণাস্ত্র তৈরি নিয়েও কোনো দর কষাকষিতে ইচ্ছুক নয় তেহরান। শুধু তাই নয়, ভবিষ্যতে যদি ইসরায়েল আবারও হামলার পদক্ষেপ নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও মন্তব্য করেন আরাকচি। মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেখানেই পারমাণবিক উপাদান সুরক্ষিত আছে বলেও জানান আরাকচি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দশক পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এই পদক্ষেপকে বিপরীতমুখী ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কর্মসূচিকে দোষারোপ করলেও নিজেই পারমাণবিক পরীক্ষা চালিয়ে নাটক করছে। ইরান কোনো পশ্চিমা চাপে নত হবে না বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে সরাসরি আলোচনায় বসতে না চাইলেও পরোক্ষ আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান। এর আগে একাধিক দফা ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার আয়োজন করেছিল মাস্কট। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রাশিয়ার আক্রমণের মুখে প্রতিরক্ষা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী। নিজস্ব ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অস্ত্র প্রতিহতের পাশাপাশি পোক্রোভস্ক এলাকায় বিশেষ সেনাও মোতায়েন করেছে। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে নিহত হয়েছেন 11 ইউক্রেনীয় নাগরিক। যুদ্ধ বন্ধ নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। অত্যাধুনিক রুশ অস্ত্র, বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। দেশটির স্কোয়াড্রন ইউনিট বৃহস্পতিবার রাশিয়ার শাহেদ ড্রোন ধ্বংসের চেষ্টা চালায় ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে। রাশিয়ার একাধিক আক্রমণ ঠেকানোর পাশাপাশি দেশটির বিভিন্ন স্থানে রুশ ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও সৈন্য ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে কিয়েভ। এদিকে রাশিয়ার সামরিক মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে ইউক্রেনীয় প্রতিরক্ষা শিল্প, শক্তি অবকাঠামো, বিমান ঘাঁটি এবং অস্ত্রাগার লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে তারা। দাবি করে 17টি ইউক্রেনীয় এয়ার গাইডেড বোমা, 10টি মার্কিন সরবরাহিত হিমার্স রকেট, 2টি নেপচুন দূরপাল্লার মিসাইল এবং 1700 ড্রোন ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাপোরিঝিয়া ও খার্কিভে বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে তারা। পুতিন বাহিনী বলছে, যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা যুদ্ধের উত্তেজনাকে উস্কে দিয়েছে। এদিকে দোনেৎস্কের প্রবেশপথ নামে পরিচিত পোক্রোভস্ক অঞ্চলে চলছে 2 দলের কৌশলগত লড়াই। রাশিয়ার দাবি, অঞ্চলটিতে হেলিকপ্টার দিয়ে পাঠানো ইউক্রেনীয় বিশেষ বাহিনীকে ঘেরাও করে ধ্বংস করেছে তারা। এতে 11 ইউক্রেনীয় নিহত হয় বলেও দাবি করেন তারা। তবে ইউক্রেনের সেনা সূত্র বলছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি রক্ষায় এর মধ্যে বিশেষ বাহিনী মোতায়েন করেছে জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পোক্রোভস্ক তাদের অগ্রাধিকার। দখলদারদের ঠেকাতে তারা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভেনেজুয়েলার উপকূলবর্তী এলাকায় 16,000 সদস্যের বিশাল সামরিক বাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এতে অংশ নিচ্ছে 10,000 সেনা ও 6,000 নাবিক। হোয়াইট হাউসের দাবি, মাদক চোরাচালান প্রতিহতের উদ্দেশ্যেই এই পদক্ষেপ। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে যুদ্ধ বাঁধানো, সরকার পরিবর্তন ও তেল সম্পদ লুটের চক্রান্ত চালানো হচ্ছে। মাদক চোরাচালানের অভিযোগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্ক দিন দিন গম্ভীর হচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র এর মধ্যেই ভূমধ্যসাগরে 8টি যুদ্ধজাহাজ, একটি বিশেষ অভিযান জাহাজ এবং একটি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন করেছে। আগামী সপ্তাহেই সেখানে পৌঁছাবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার। সঙ্গে থাকবে আরও 3টি জাহাজ এবং 4,000 সামরিক কর্মী। পুয়ের্তো রিকোর ঘাঁটিতে মোতায়েন রয়েছে F-35 যুদ্ধবিমানও। মার্কিন প্রশাসনের দাবি, মূলত লাতিন আমেরিকার মাদক কারবার প্রতিহতের উদ্দেশ্যে সেনা মোতায়েন করা হচ্ছে। সেপ্টেম্বর থেকে তারা সন্দেহভাজন মাদক পরিবহনকারী জাহাজে হামলা চালাচ্ছে, যদিও কোনো অভিযান ভেনেজুয়েলার নৌসীমায় হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এত বড় সেনা মোতায়েন কেবল মাদক প্রতিহতে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, একের পর এক পদক্ষেপ নিয়ে দেশটির উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। সরকার পরিবর্তন এবং তেল সম্পদ লুটের জন্য মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি। মাদুরো যুক্তরাষ্ট্রকে কল্পকাহিনী তৈরি ও মিথ্যাচার ছড়ানোর জন্য দায়ী করেছেন। এদিকে ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সিআইএ-কে গোপন তৎপরতা চালানোর অনুমোদন দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই মোতায়েন বড় কোনো সংঘাতের ইঙ্গিত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর অবশেষে তোরখাম সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান। সংঘাতের কারণে আটকে পড়া হাজার হাজার আফগান শরণার্থীর পারাপারের জন্য সীমিত আকারে খুলে দেওয়া হয় সীমান্ত।
তবে বাণিজ্যিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রেখেছে দেশটি। এদিকে দুদেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় বৈঠক ফলপ্রসূ হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে পাকিস্তান। গেল 12 অক্টোবর প্রাণঘাতী সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত পথ বন্ধ করে দেয় পাকিস্তান। প্রায় 3 সপ্তাহ ধরে সীমান্ত বন্ধ থাকায় হাজার হাজার আফগান শরণার্থী ও শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে, যার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অবশেষে তোরখাম সীমান্ত ক্রসিং আবারও খুলে দেওয়া হয়েছে। দুদেশের সংঘাত নিরসনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর স্থানীয় সময় শনিবার বন্ধ থাকা সীমান্ত সীমিত আকারে খুলে দেয় পাকিস্তান। দেশটিতে আটকা পড়া আফগান শরণার্থীদের ফিরে যাওয়ার ব্যবস্থা করতে এই সীমান্ত খুলে দেওয়া হয়। তবে ভ্রমণকারীদের আপাতত তোরখাম সীমান্ত ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। এমনকি সীমান্ত পেরিয়ে বাণিজ্যিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। দুদেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি কার্যকর প্রক্রিয়া নির্ধারণে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। এর আগে ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আলোচনায় অংশ নিয়ে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছায় দুই দেশ। নাসরিন রুমি, সময় সংবাদ। ইংল্যান্ডের ক্যামব্রিজ শায়ারে চলন্ত ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় রাতে হান্টিংডনগামী ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় একাধিক যাত্রী আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে এক পোস্টে ভয়াবহ এ হামলার নিন্দা জানিয়েছেন। হামলার কারণ জানতে চলছে তদন্ত। গ্রিসের ক্রিট দ্বীপে বন্দুকধারীর হামলায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 6 জন। শনিবার স্থানীয় সময় সকালে ভরিজিয়া গ্রামে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তদন্তের স্বার্থে। ধারণা করা হচ্ছে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। স্থানীয় গণমাধ্যম জানায়, এর আগের রাতে একই পরিবারের আরেক বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তবে কেউই হতাহত হয়নি। আন্তর্জাতিক সময়। ভারতের অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে নারী শিশু সহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার সকালে একাদশী পূজায় অংশ নিতে হাজারো ভক্ত জড়ো হন মন্দিরটিতে। অতিরিক্ত ভিড়ে সিঁড়িঘাটে হুড়োহুড়িতে কয়েকজনের মৃত্যু হয়। পরে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতাহতের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইকনিক পেট্রোনাস টাওয়ারের 3য় ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে ভবনের 57 তলায় একটি রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। 2 ঘন্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে রেস্তোরাঁর 30% ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। সাময়িকভাবে রেস্তোরাঁটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন ও ধোঁয়ার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নেদারল্যান্ডসের গেল্ডারল্যান্ড প্রদেশে রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রদেশটির মেটেরান এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পারাপারের সময় একটি ট্রাক রেল লাইনের ওপর আটকে পড়ে। বারবার চেষ্টা করেও পণ্য বোঝাই ট্রাকটি সরাতে পারেনি চালক। ঠিক তখন রেলগেটের ব্যারিকেডও নামতে শুরু করে। মুহূর্তেই দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনটি এসে সজোরে ট্রাকে ধাক্কা দেয়। এতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ট্রাকটির পেছনের অংশ। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন।
এবার যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়ার একটি সংরক্ষণাগারে ডাকাতি হয়েছে। 1000-এর বেশি স্বর্ণালংকার সহ নিদর্শন নিয়ে গেছে ডাকাত দল। স্থানীয় প্রশাসন FBI সহায়তায় যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। এক বিবৃতিতে পুলিশ জানায় 15 অক্টোবর ভোর 3:30টার দিকে কয়েকজন ওই স্থাপনায় ঢুকে পড়ে। এরপর সংগ্রহশালা থেকে নিদর্শন চুরি করে তারা। চুরি হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে নেটিভ আমেরিকান ঝুড়ি, হাতির দাঁতের খোদাই কাজ, প্রাচীন ফটোগ্রাফিক পদ্ধতির ছবি সহ বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী এবং কয়েকটি ল্যাপটপ। সান ফ্রান্সিসকোতে বে এরিয়ায় অবস্থিত জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। এখানে 20 লাখের বেশি নিদর্শন সংরক্ষিত রয়েছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ শিল্পকর্ম, ঐতিহাসিক নিদর্শন ও প্রাকৃতিক নমুনা। এদিকে প্যারিসের লুভর মিউজিয়াম থেকে গয়না চুরির ঘটনায় আরও 2 জনকে আটক করেছে ফ্রান্সের পুলিশ। গত মাসের এই চুরিতে এখন পর্যন্ত 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নতুন অভিযুক্তদের একজন 38 বছর বয়সী এক নারী, যিনি চুরির সহায়তা অপরাধ চক্রে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত। ফরাসি গণমাধ্যম জানায়, গত সপ্তাহে রাজধানী প্যারিস ও আশপাশের এলাকা থেকে 5 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 3 জনকে ছেড়ে দেওয়া হলেও 2 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত নারীকে শনিবার আদালতে হাজির করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং আদালত তার আটকাদেশ বহাল রাখে। আজ চালু হচ্ছে মিশরের দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। এর মাধ্যমে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশটির 50,000-এর বেশি ঐতিহাসিক সম্পদ। 2 দশক ধরে নির্মিত এই বিশাল জাদুঘরটি প্রায় $100 কোটি ব্যয়ে গড়ে উঠেছে গিজা পিরামিডের পাশে। প্রাচীন মিশরের 3200 বছরের পুরনো রামেসিস দ্য গ্রেটের বিশাল মূর্তি, তুতেনখামেনের সমাধি থেকে পাওয়া 5000 বস্তু আর খুফুর পিরামিডের পাশ থেকে উদ্ধার করা 4500 বছরের পুরনো কাঠের নৌকা। আরও বসন্ত আর অর্থনৈতিক সংকটে বহুবার পিছিয়ে গেলেও অবশেষে খুলছে জাদুঘরের দরজা। প্রতিদিন 15 থেকে 20,000 দর্শনার্থী ভিড় করবে বলে আশা কর্তৃপক্ষের। মিশরের ইতিহাস আর গৌরবের সাক্ষী হতে মুখিয়ে আছে সারা বিশ্ব। দেখছেন আন্তর্জাতিক সময়। হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, আগে থেকে অনুমতি নিতে হলে, নইলে হোয়াইট হাউসের প্রেস অফিসের মূল অংশে সাংবাদিক প্রবেশ করতে পারবেন না। সংবেদনশীল উপকরণ সুরক্ষিত রাখতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এই সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা হিসেবে হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চুয়াং দাবি করেন, সাংবাদিকরা ওই এলাকায় মন্ত্রিসভার সদস্যদের হঠাৎ ঘিরে ধরেন এবং গোপনে ভিডিও অডিও ধারণ করেন। যদিও তিনি তার এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এর আগে অক্টোবরের শুরুর দিকে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ প্রকাশ নিয়ে নতুন বিধিনিষেধ জারি করা হয়। বলা হয়, সাংবাদিক অনুমতি ছাড়া সেনা বা সংবেদনশীল কোনো বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে পারবেন না। দালালের প্রলোভনে অবৈধ পথে মালদ্বীপ গিয়ে সর্বশান্ত অনেক প্রবাসী। ধার দেনা করে কারো কারো পক্ষে দেশে ফিরে যাওয়া সম্ভব হলেও মালদ্বীপে থাকা অনেকের দিন কাটছে বিভীষিকাময়। হাইকমিশনে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। কর্মসংস্থানের আশায় ফ্রি বা ভ্রমণ ভিসায় প্রতিদিনই বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। বর্তমানে সবচেয়ে বেশি যাচ্ছেন মালদ্বীপে। অধিকাংশই ভ্রমণ ভিসা নিয়ে আসলেও দালালের মিথ্যা প্রলোভনে মাথায় তুলে নিয়েছেন ঋণের বোঝা। কিন্তু মালদ্বীপে পৌঁছানোর পর দেখা মিলছে চরম বাস্তবতার। কর্মহীন দিন, আবাসনহীন রাত, এমনকি ন্যূনতম খাবারের টাকাও জোগাড় হচ্ছে না অনেকের। ভুক্তভোগীরা জানান, বিদেশে পাঠানোর পর বেশিরভাগ দালালি নিরুদ্দেশ হয়েছেন, বন্ধ করে দিয়েছেন যোগাযোগের পথ। এমনকি অনেক প্রবাসীর পাসপোর্টও হাতিয়ে নিয়েছে অসাধু দালাল চক্রগুলো। এ অবস্থায় দেশে ফেরার রাস্তাও বন্ধ হয়ে গেছে তাদের। দালালে বলছে দোকানের কাজ দেব, আনি আঙ্গরে মাল দেবে। 2 মাস আনি বসায় রাখছে। 2 মাস আমাদের যে কষ্ট হইতে আছে, খানা ফাঁসা ভাত তো আমরা খাইছি। আমি বাংলাদেশের সরকারের কাছে আমার একটাই চাওয়া, আমি যেন নিজ সঠিক বিচারটা পাই। 8 মাস হয়ে গেছে দালাল খোঁজখবর নেয় না, বাড়ি থেকে টাকা না, গেস্ট হাউসের ভাড়া দেওয়া লাগছে, তারপর খানা খরচ দেওয়া লাগছে। দালাল চক্রের শিকার অনেক ভুক্তভোগী হাইকমিশনে অভিযোগের পাশাপাশি দেশে ফেরার ট্রাভেল পারমিট চাচ্ছেন। আমি যেন বাংলাদেশে যাইতে পারি, আমি দূতাবাসের কাছে একটাই আমার আবদার, আমি দেশে যাইতে পারি। এখানে আমি আর থাকবো না, এখানে আমার অনেক অসুবিধা হইতেছে, এখানে আমার একটু দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন। সমস্যা সমাধানে মালদ্বীপের লেবার রিলেশন অথরিটির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এগুলা হচ্ছে আমরা একটা অভিযোগ আমাদের হাইকমিশনে রাখতেছি এবং হচ্ছে
এখানকার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, হোমল্যান্ড সিকিউরিটি মিনিস্ট্রি, ওইখানে আমরা তাদের কমপ্লেনগুলো পাঠাচ্ছি এবং এখানে লেবার রিলেশন অথরিটি নামে একটা সংস্থা আছে, তারা এই বিষয়গুলো দেখতেছে। স্বপ্ন নিয়ে মালদ্বীপে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা এখন দুঃস্বপ্নের চোরাবালি থেকে বের হওয়ার পথ খুঁজছেন। দেশে ফিরতে বাংলাদেশ সরকার ও হাই কমিশনের সহযোগিতাও চেয়েছেন তারা। সময় সংবাদ, মালদ্বীপ। ভারতের দিল্লি শহরের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখার প্রস্তাব দিয়েছেন বিজেপির এক সংসদ সদস্য। ভারতীয় গণমাধ্যম জানায়, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি পাঠিয়েছেন বিজেপির সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়ালা। তার দাবি, এই নাম শহরের প্রাচীন ঐতিহ্য সভ্যতার মূল শিকড়ের প্রতিফলন ঘটাবে। চিঠিতে পুরনো দিল্লি রেল স্টেশনের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ জংশন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ইন্দ্রপ্রস্থ বিমানবন্দর রাখার প্রস্তাবও করা হয়েছে। চিঠিটি অমিত শাহের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীদের কাছেও পাঠানো হয়। সৌদি আরবের জেদ্দা থেকে ভারতের হায়দ্রাবাদগামী এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্কের জেরে মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় সময় শনিবার বিমানটিকে 1984 সালের মাদ্রাজ বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি পাওয়া যায়। এর পরপরই ফ্লাইটটি দ্রুত মুম্বাই বিমানবন্দরে নামানো হয়। ইন্ডিগো কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর ফ্লাইটটিতে প্রয়োজনীয় তল্লাশি চালানো হয়। সব ধরনের পরীক্ষা নিরীক্ষার শেষে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকেল 4টায় সেখানে অবতরণ করে বিমানটি। এর আগে মাদ্রাজের বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলায় 33 জন নিহত হন। সার্বিয়া রেল স্টেশনে ধসে হতাহতের ঘটনায় প্রথম বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত 10,000 মানুষ অংশ নেন। 2024 সালের 1 নভেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তম নোভি সাদ শহরে নতুন করে সংস্কার করা রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহত হন। ভয়াবহ এই দুর্ঘটনার প্রথম বার্ষিক উপলক্ষে সমবেত হন শোকাহত জনতা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 16 মিনিট নীরবতা পালন করেন তারা। স্টেশন চত্বরে ফুল, মোমবাতি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়ে নিহতদের স্বজনরা। নিহতদের নাম লেখা ব্যানার হাতে শান্তিপূর্ণ মিছিল করতেও দেখা যায়। মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যে 1 নভেম্বরকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে দেশটির সরকার। কেনিয়ার মারাকুয়েট অঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 30 জনের বেশি। শনিবার ভোরে টানা ভারী বৃষ্টিপাতের পর পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয় একাধিক গ্রাম। দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনা ও পুলিশ সহ যৌথ টিম। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার ভোরে প্রবল বৃষ্টিপাতের পর কেনিয়ার মারাকুয়েট পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় শুরু হয় ভয়াবহ ভূমিধস। মুহূর্তেই মাটির নিচে চাপা পড়ে কয়েকটি গ্রাম। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 10 জনেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা গেছে, আহত 20 জনেরও বেশি। এখনও নিখোঁজ অনেকে। মন্ত্রী জানান, সেনাবাহিনী, পুলিশ, কাউন্টি প্রশাসন ও মানবিক সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন। দুর্গত এলাকায় নিখোঁজদের তথ্য সংগ্রহে স্থাপন করা হয়েছে বিশেষ সহায়তা ডেস্ক। আমি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে তাদের সকলকে উঁচু এলাকায় যেতে এবং ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়াতে অনুরোধ করছি। ক্ষতিগ্রস্ত এলাকায় অনেক ঘরবাড়ি ধসে পড়েছে। গাছপালা পড়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে সড়ক পথ। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সবাই ঘুমিয়ে থাকায় মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। উদ্ধার কর্মীরা এখনও ভারী কাদামাটির নিচে আটকে থাকাদের বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় বন্যা ও ভূমিধসের ঘটনা বেড়েই চলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও চরম আবহাওয়ায় এগুলো ঘন ঘন সৃষ্টি হচ্ছে বলে মনে করেন বিজ্ঞানীরা। এতে দেশ জুড়ে মানবিক সংকট ও অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা বাড়ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হারিকেন ম্যালিসার তাণ্ডবে বিপর্যস্ত ক্যারিবীয় অঞ্চল। জামাইকা, হাইতি ও কিউবায় ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। জামাইকাতে 19 জনের মৃত্যু হয়েছে। 4 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। হাইতিতে বন্যা ও ভূমিধসে অন্তত 31 জন মারা গেছে, নিখোঁজ 20 জন। হাইতি ও কিউবাতে চলছে উদ্ধার কাজ ও মানবিক সহায়তা। $52 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনামে বন্যায় অন্তত 29 জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার জামাইকার মন্টেগো বেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পানি ও নগদ অর্থ সহায়তা নেন স্থানীয়রা। হারিকেন মেলিসার তাণ্ডবে লণ্ডভণ্ড অবস্থা জামাইকার। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন অন্তত 4,62,000 মানুষ। বেশ কিছু অঞ্চলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, কয়েকজনের মৃত্যুও হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির তথ্যমন্ত্রী। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে সামরিক বাহিনী ও আন্তর্জাতিক সহায়তা দল। আমাদের প্রচুর সহায়তা দরকার। গ্যাসের সরবরাহ সীমিত, মানুষ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। মেলিসার প্রভাবে হাইতিতে বন্যা ও ভূমিধসে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পেটিট গোয়েভ, যেখানে নদী উপচে পড়ায় শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপ ও কাদামাটি সরিয়ে তাদের সন্ধানে কাজ করছে স্বেচ্ছাসেবী দল। এদিকে দূষিত পানিতে দেশটিতে কলেরার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। হারিকেন মেলিসার আঘাতে ক্যারিবীয় আরেক দ্বীপরাষ্ট্র কিউবার অবস্থাও বিপর্যস্ত। গ্রানমা প্রদেশে বন্যায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। প্রবল বৃষ্টিতে সড়ক ও সেতু ভেঙে পড়েছে, ঘরবাড়ি ভেসে গেছে। রেড ক্রস ও স্থানীয় দমকল বাহিনীও একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরা এরই মধ্যে ৩,০০০-এর বেশি মানুষকে উদ্ধার করেছি। এখনো উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে মেলিসার কারণে বন্ধ স্কুল, বাস্তুচ্যুত বহু শিশু। ইউনিসেফ জানিয়েছে 7 লাখের বেশি শিশুর জীবনযাত্রায় প্রভাব ফেলেছে হারিকেন মেলিসা। আর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $52 বিলিয়ন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনাম। বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দা নাং, হুয়ে ও কোয়াং নাই প্রদেশে প্লাবিত হয়েছে 1,28,000 ঘরবাড়ি। কিছু এলাকায় পানির উচ্চতা 6 ফুটেরও বেশি। রেকর্ড 1085 মিলিমিটার বৃষ্টিপাতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত 26,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 5,000 হেক্টরের মতো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ঘিরে বিজ্ঞাপন বানানোর জেরে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শনিবার সাংবাদিকদের বলেন, বিজ্ঞাপন তিনি অনুমোদন করেননি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনা শুরুর জন্য ক্ষমা যথেষ্ট নয়। দেশটির সঙ্গে বাণিজ্য ইস্যুতে আর আলোচনা হবে না বলেও সাফ জানান তিনি। কানাডার অন্টারিও প্রদেশের এক রাজনৈতিক বিজ্ঞাপনেই থমকে আছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য আলোচনা। সম্প্রতি প্রচারিত বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে বলা হয়, শুল্ক নীতি বাণিজ্য যুদ্ধ ডেকে আনে। ট্রাম্প একে ভুয়া বিজ্ঞাপন আখ্যা দিয়ে আলোচনা বন্ধের ঘোষণা দেন এবং কানাডার উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেন। শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প জানান, ওই বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। এবার বিষয়টি নিশ্চিত করলেন মার্ক কার্নিও। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি স্বীকার করেন কার্নি। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ওই বিজ্ঞাপনে ক্ষুব্ধ হওয়ায় সম্প্রতি সিউলে অনুষ্ঠিত এক নৈশভোজে তিনি নিজে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা করা তার সরকারের দায়িত্ব এবং এই বিজ্ঞাপন তিনি অনুমোদন করেননি। তবে কার্নির ক্ষমা প্রার্থনাও মন গলাতে পারেনি মার্কিন প্রেসিডেন্টের। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন, ওই বিজ্ঞাপনের জন্য কানাডার প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেও দুই দেশের মধ্যে নতুন করে কোনো বাণিজ্য আলোচনা শুরু হবে না। ব্যক্তি হিসেবে মার্ক কার্নিকে পছন্দ করেন জানিয়ে ট্রাম্প আরও বলেন, তারা যা করেছে তা ভুল ছিল। ঐতিহাসিকভাবে কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটি প্রায় 75% পণ্য রপ্তানি করে মার্কিন বাজারে। ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক শুল্ক বৃদ্ধি ও রাজনৈতিক দ্বন্দ্বে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই জটিল আকার নিচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্টের সফর ঘিরে রাজধানী সিউলে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। চীনের সঙ্গে বাণিজ্য ভিসা নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এদিকে দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা করেন দুই নেতা। অ্যাপেক সম্মেলনে চীনের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানী সিউলে চীন বিরোধী একাধিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই দিনে রাস্তায় হাজারো মানুষ জড়ো হয়ে চীনের বিরুদ্ধে স্লোগান দেন এবং বেইজিং সরকারের নীতির প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের দাবি চীনের বাণিজ্য নীতি ও দক্ষিণ কোরিয়ায় এর ক্রমবর্ধমান প্রভাব দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য হুমকি সৃষ্টি করেছে। মনে হচ্ছে আমাদের দেশ দিন দিন চীনপন্থী হয়ে উঠছে। সরকার বিচার বিভাগ ভেঙে সেটাকে তার নিয়ন্ত্রণে নিচ্ছে, যেটা মোটেও গণতন্ত্র নয়। আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, শুধু জাতির উন্নয়নের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আমরা দায়বদ্ধ। সে কারণেই আমি এই চীন বিরোধী সমাবেশে এসেছি। দক্ষিণ কোরিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সব ধরনের বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকদের মতে এ ধরনের বিক্ষোভ চীন দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে আরো জটিল করে তুলছে, বিশেষ করে দুই দেশের বাণিজ্য ও পর্যটন খাতে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আফ্রিকার দেশ তানজানিয়ার বিতর্কিত নির্বাচনে ৯৮% ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। স্থানীয় সময় শনিবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এর আগে গত বুধবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বিরোধী দলের প্রধান দুই নেতাকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার অভিযোগে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। একসময় বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। শুক্রবার দেশটির প্রধান বিরোধী দল জানায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশটিতে অন্তত ৭০০ জন প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সময়। জার্মানির বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরের আকাশে অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ায় প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল সব ফ্লাইট। শুক্রবার স্থানীয় সময় রাতে উড়োজাহাজ ওঠানামা স্থগিত থাকায় কয়েকটি ফ্লাইট অন্য শহরে ঘুরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বার্লিন থেকে অসলো ও বার্সেলোনা যাওয়ার ফ্লাইট স্থগিত করা হয়। এদিন রাত ৮টার দিকে বিমানবন্দরের উত্তর রানওয়ের কাছে ড্রোন দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। টহলরত পুলিশ সদস্যরাও একটি ড্রোন দেখতে পান বলে নিশ্চিত করেন, কিন্তু তারা সেটিকে শনাক্ত করতে পারেননি। ঘটনাস্থলে হেলিকপ্টার সহ বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ফেডারেল এভিয়েশনের সদস্যরাও অভিযানে যায়। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়। গবেষণার জন্য প্রথমবারের মতো ৩ জন নভোচারীর সাথে 4টি ইঁদুর মহাকাশে পাঠিয়েছে চীন। শুক্রবার রাতে জিওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় শিনঝু 21 মহাকাশ যানটি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে আগামী বছর পাকিস্তান থেকে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। মহাকাশ অভিযানে আরও একটি মাইলফলক অর্জন করেছে চীন। গবেষণার জন্য 3 জন নভোচারী এবং 4টি ইঁদুর পাঠিয়েছে দেশটি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে নভোচারীরা প্রায় 6 মাস মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। সেই সময় সেখানে 27টি বৈজ্ঞানিক প্রকল্প পরিচালনা করবেন তারা, আর ইঁদুরগুলো 5 থেকে 7 দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসবে। উত্তর পশ্চিম চীনে জিওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ হওয়ার মাত্র 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে তিয়ানগং স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত হয় শিনঝু 21 মহাকাশ যানটি। যুক্তরাষ্ট্র 2011 সালে চীনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ দেয়। 2021 সালে নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং তৈরি করে চীন। এরপর থেকেই প্রতি 6 মাস পর পর মহাকাশে গবেষণা কাজের জন্য 3 জন নভোচারীর একটি করে দল পাঠায় দেশটি। তারই ধারাবাহিকতায় শুক্রবার 7মবারের মতো মহাকাশে নভোচারীর দল পাঠালো বেইজিং। আগামী বছর পাকিস্তান থেকে প্রথম বিদেশি নভোচারীকে তিয়ানগং স্টেশনে পাঠানোর পরিকল্পনাও রয়েছে বেইজিংয়ের। 2030-এর দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ নিয়ে অনেক প্রতিযোগিতামূলক ঘটনা ঘটতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো হ্যালোইন। স্থানীয় সময় শুক্রবার হলিউডের জনপ্রিয় হ্যালোইন কার্নিভাল পার্টিতে ভিড় করে হাজার হাজার মানুষ। ভুতুরে নানা সাজে হাজির হন সবাই। এদিন নিউ ইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত হয় হ্যালোইন প্যারেড। উৎসব উদযাপনে ফ্লোরিডায় এক নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দেখাতে মনে হতে পারে এটা কোনো ভৌতিক সিনেমার দৃশ্য। স্থানীয় সময় শুক্রবার হলিউড জুড়ে এভাবেই ছড়িয়ে পড়েছিল ভৌতিক উচ্ছ্বাস।
শহরের বার্ষিক হ্যালোইন কার্নিভাল পার্টি উপলক্ষে এ আয়োজনে ভৌতিক সাজ পোশাকে অংশ নেয় অনেকে, যা দেখতে ভিড় করেন হাজারো মানুষ, যাদের মধ্যে অনেককে ঐতিহাসিক ও সমসাময়িক চরিত্রে অনুপ্রাণিত হয়ে পোশাক পরে হাজির হতে দেখা যায়। লস অ্যাঞ্জেলেসের এই জনসমাগমে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। নিউ ইয়র্কের ম্যানহাটনেও অনুষ্ঠিত হয় 52তম বার্ষিক ভিলেজ হ্যালোইন প্যারেড, যেখানে হাজারো অংশগ্রহণকারী সেজেছিলেন নানা রকম পোশাকে। পুলিশি নজরদারি থাকলেও পুরো আয়োজনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এদিকে হ্যালোইন উপলক্ষে ফ্লোরিডার মার-আ-লাগোতে এক নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তার পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নাসরিন রুমি, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ কাজল। 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়।